ভারতবর্ষকে বিদেশি শাসনের শৃঙ্খলে বেঁধে রাখার যুক্তি হিসাবে একদা প্রচারিত হতো যে এদেশ একটা ভৌগোলিক আখ্যা মাত্র, এর কোনো সত্তা নেই, ঐক্য নেই, স্বাতন্ত্র্য নেই। কিন্তু প্রকৃত তথ্য এই যে যুগ যুগ ধরে ভারতবর্ষ ইতিহাসের মঞ্চে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। চীন ভিন্ন অন্য কোনো দেশের এমন সুদীর্ঘ অথচ নিরবিচ্ছিন্ন পরম্পরা নেই। দেশের মাটির প্রতি মমতা তাই আমাদের মজ্জাগত। দেশপ্রেম আমাদের বিদেশ থেকে ধার করে এনে শিখতে হয়নি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই অবিস্মরণীয় মহামন্ত্র বহু যুগ পূর্বেই রামায়ণের মহাকবির শ্রীমুখ থেকেই নিঃসৃত হয়েছিল। কিংবদন্তি বলে যে বৈদিক যুগের ভরত রাজার নাম অনুযায়ী ভারতবর্ষের নামকরণ হয়েছিল। সম্ভবত খ্রিস্টাব্দের 4র্থ কিংবা 5ম শতকে লিপিবদ্ধ বিষ্ণু পুরাণে আছে, উত্তরং যৎ সমুদ্রস্য হিমাদ্রিশ্চৈব দক্ষিণাম বর্ষং তদ্ভারতং নাম ভারতী যত্র সন্ততি। সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত দেশের নাম ভারত। সেখানে ভরতের সন্ততি বাস করে। বহুকাল পূর্বে মহাচীন ব্যতি রেখে এশিয়ার মধ্যভাগ জম্বুদ্বীপ নামে আখ্যাত হতো। ভারতবর্ষ এই জম্বুদ্বীপেরই অংশ। দ্বীপের কথা বলা হয় সম্ভবত এই অন্ধকার অতীতকে স্মরণ করে, যখন আজ যেখানে হিমালয় সেখানে ছিল সমুদ্র। আদিযুগের কোন ভূ বিপর্যয়ের ফলস্বরূপ যেখানে গিরিরাজের আবির্ভাব হয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 8ম শতকে রচিত পাণিনি ব্যাকরণে দ্বাবিংশ জনপদের মধ্যে ভারতের উল্লেখ আছে। এর প্রায় 550 বৎসর পরে আনুমানিক খ্রিস্টপূর্ব 150 সনে পতঞ্জলির মহাভাষ্যে হিমালয় থেকে বিন্ধ্য পর্যন্ত বিস্তৃত অঞ্চলের আর্যাবর্ত নাম উল্লিখিত হয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 183 সনে কলিঙ্গ সম্রাট খারবেলের হাতি গুম্ফা প্রস্তর ফলকে ভার দবস শব্দের ব্যবহার দেখা যায়। সম্ভবত এই নাম গুপ্তযুগে ভারতবর্ষ বলে প্রখ্যাত হয়েছিল। হিন্দু, হিন্দ, ইন্ডিয়া প্রভৃতি শব্দের ব্যুৎপত্তিও আমাদের জ্ঞাতব্য। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে পারস্য সম্রাট দরায়ুষ বর্তমান সিন্ধু অঞ্চলকে নাম দিয়েছিলেন হিদু বা হিন্দু। বিতস্তা, বিপাশা, শতদ্রু এবং আধুনিক নামে পরিচিত রাভি ও চেনাব সিন্ধু নদের এই পঞ্চ শাখাকে এবং যমজ ভগিনীর মতো গঙ্গা ও যমুনাকে নিয়ে যে সপ্ত সিন্ধু বিদেশিকে মুগ্ধ করেছিল, তাই থেকে হিন্দু নামের উদ্ভব। গ্রিকরা এসে সিন্ধুকে বলতো ইন্ডাস। খ্রিস্ট পরবর্তী 1ম শতাব্দীতে চীনা ইতিবৃত্তে এদেশকে বলা হয়েছে তিয়েনচু কিংবা চুয়ান্তু। এই শব্দেরও উদ্ভব সিন্ধু থেকে। 8ম শতাব্দীতে চীনা পরিব্রাজক ইৎসিং লিখে গেছেন যে এদেশের শুধু উত্তরাঞ্চলের লোক হিন্দু নামে অভিহিত, অন্যত্র এ নাম তারা নিজেরাই জানে না। এই অল্পখ্যাত নামই পরবর্তী যুগে সর্বত্র প্রচলিত হয়েছিল। যাকে আমরা হিন্দু সভ্যতা বলে জানি, তারই বিরাট ঐতিহাসিক অবদান হল বহু বিস্তৃত ভারতবর্ষকে এক সভ্যতা ও সংস্কৃতির সূত্রে গ্রথিত করা এবং আর্য ও দ্রাবিড় ধারার সংমিশ্রণে ভারতবর্ষের বৈচিত্র্যকে পর্যন্ত সংহতির শক্তিতে রূপায়িত করা। এদেশকে মহাদেশ বললে অত্যুক্তি হয় না। হিমবৎ সেতু পর্যন্তম, সহস্র যোজন ব্যাপী। এদেশ সম্বন্ধে খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিক কাহিনীকার হেরোডোটাস বলেছিলেন যে তখনকার জানা সমস্ত দেশের মধ্যে ভারতের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। ভারত নামের সঙ্গে তাই বর্ষ শব্দটি যোগ করে দেয়া হয়।
অধুনা খণ্ডিত দেশের রাষ্ট্রগত পরিবর্তন যাই হোক না কেন, ভারতবর্ষই হল এর ইতিহাস বিস্তৃত আখ্যা। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা আর কামাখ্যা থেকে দ্বারকা পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ডের অগণিত বর্ণনা ঋষি আর কবিদের মুখে ধ্বনিত হয়েছে। আমরা সবাই জানি রবীন্দ্রনাথের অনুপম রচনা নীল সিন্ধু জলধৌত চরণতল, অনীল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভালো হিমাচল, শুভ্র তুষার কিরীটিনী। সঙ্গে সঙ্গে মনে পড়বে মহাকবি কালিদাসের কালজয়ী শ্লোক অস্তুত্তরস্যাং দিশি দেবতাত্মা হিমালয় নাম নগাধিরাজ পূর্বাপর তোয় নিধিব গাহ্য স্থিত পৃথিবা ইব মান্দাণ্ড। দেবদত্ত হিমালয় হল ভারতবর্ষের শিরভূষণ। হিমালয় কন্দরোত্থিত নদীমালা স্তন্য দান করে সমগ্র উত্তরাপথকে লালন করে এসেছে। উত্তর থেকে তুষার শীতল বায়ু ছুটে এসে হিমালয়ের প্রাচীর অতিক্রম করতে পারে না, তাই শীতের প্রাক্কালে উত্তর এশিয়া থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে ভারতবর্ষে আশ্রয় নেয়। এদেশের আবহ ব্যবস্থাকে পর্যন্ত নিয়ন্ত্রিত করছে হিমালয়ের অবস্থিতি। কালিদাসের যক্ষ হিমালয়ের মেঘকে দূত করে পাঠাতে চেয়েছিল তার প্রিয়ার কাছে। এই মেঘের শোভাযাত্রা যেন হিমালয়েরই আজ্ঞাবহ হয়ে পিপাসার্ত দেশকে বর্ষণগুণে সঞ্জীবিত করেছে। আষাঢ়ের প্রথমে ভারত মহাসাগর ও আরব সাগর থেকে মরশুমি বায়ু উত্তরে ধাবিত হয়ে হিমালয়ের স্পর্শে ভেঙে পড়ে। 3 মাস ধরে তখন যে বর্ষা চলে তাতে জলের অনুপাত হল দেশের সমগ্র বৃষ্টিপাতের 9.। এদেশের পুরাণ কথায় হিমালয় যে দুর্গতি হারিণী দুর্গার জনক, তার তাৎপর্যও যেন এর মধ্যে খুঁজে পাওয়া যায়। হিমালয়ের দৈর্ঘ্য হল 1500 মাইলেরও বেশি। অন্তত 40টি শৃঙ্গের উচ্চতা হল 24,000 ফুটেরও বেশি। এই সুবিপুল পর্বত প্রাচীর যেন ভারতবর্ষকে একটা স্বতন্ত্র জগৎরূপে রক্ষা করে এসেছে। ভারতবর্ষের সভ্যতা ও সমাজ গঠনের যে নিরবিচ্ছিন্ন পরিচয় মেলে, বুদ্ধদেব আজ জন্মগ্রহণ করলে 2500 বর্ষ অতিক্রান্ত হওয়া সত্ত্বেও যে এদেশকে অপরিচিত মনে করতেন না, তার একটি প্রধান কারণ নিশ্চয়ই এই যে হিমালয়ের বরাভয় ছত্র ছায়ায় এদেশের স্বকীয় বৈশিষ্ট্য ও পরম্পরা রক্ষিত রয়েছে। কিন্তু মানুষের অক্লান্ত পরিক্রমায় পর্বতরাজিও পরিপূর্ণভাবে প্রতিবন্ধকতা করতে পারে না। শুধু অশান্ত যাযাবর বা খাদ্যের ও স্বস্তির সন্ধানে ভ্রাম্যমান জনসমষ্টি নয়, রাজ্য বিস্তারে তৃপ্তিহীন তাড়নায় দুঃসাহসী আক্রমণকারীর কাছে হিমালয়ের প্রাকার একেবারে অলঙ্ঘ্য থাকেনি। গিরিবর্ত দিয়ে তাই যুগ থেকে যুগান্তরে বিদেশির আগমন এদেশে হয়েছে। কিন্তু তারা শুধু যে যুদ্ধ বিগ্রহ করতে এসেছে তা নয়, বহির্বিশ্বের সঙ্গে মৈত্রী সম্বন্ধ স্থাপনেও এই যোগাযোগ সাহায্য করেছে। ভারতবর্ষের জঙ্ঘা স্পর্শ করে যে সমুদ্র অবস্থিত রয়েছে, তারই মতো হিমালয়ের গিরিবর্ত বেয়ে শুধু যোদ্ধার দল আসেনি। এসেছে বণিক, এসেছে তীর্থযাত্রী, ঘটেছে শান্তি ও সভ্যতার অগ্রগতি। যেদিক থেকেই বিচার করা যাক না কেন, ভারতবর্ষের ইতিবৃত্তে হিমালয়ের স্থান হল অনন্য। ভারতবর্ষের মানচিত্রের প্রতি দৃষ্টিপাত করলেই জানা যাবে যে উত্তর পশ্চিমে পামির পর্বতসন্ধি থেকে পূর্ব সীমান্তে আসাম পর্যন্ত হিমালয়ের তুষার মণ্ডিত মহাপ্রাচীর যেন এদেশের রক্ষক হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেশভাগের ফলে উত্তর পশ্চিম সীমান্ত আজ পাকিস্তানের অন্তর্গত। হিন্দুকুশ ও সুলেমান পর্বতশ্রেণীর সঙ্গে ভারতের সংযোগ এখন নেই, কিন্তু ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীর রাজ্যের সীমানা থেকে সোভিয়েত দেশ ও আফগানিস্তান অনতি দূরেই অবস্থিত। লাদাখ অঞ্চল চীনের সীমানা স্পর্শ করে রয়েছে।
উত্তর পূর্বে রয়েছে নেপাল, সিকিম এবং ভুটান। এদের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু ভৌগোলিক নয়, নানা দিক থেকেই ঘনিষ্ঠ। হিমালয় এবং তার শাখা প্রশাখা চীনের তিব্বত অঞ্চল এবং ব্রহ্মদেশ থেকে ভারতকে স্বতন্ত্র করে রেখেছে। পর্বতশ্রেণী দুর্লঙ্ঘ হলেও কয়েকটি স্থানে তার প্রস্তর বর্ম ভেদ করে মানুষের গতিবিধি সম্ভব। তাই প্রতিবেশী রাষ্ট্র এবং বিশ্বের সকল দেশের সঙ্গে বন্ধুত্ব স্থাপন ভারতের নীতি হলেও সীমান্ত রক্ষা বিষয়ে অবহিত হওয়া সর্বদাই প্রয়োজন। হিমালয়ের দক্ষিণে বিস্তৃত ভূখণ্ডের নাম আর্যাবর্ত, যার উল্লেখ আছে পতঞ্জলির ব্যাকরণে। একদিকে পঞ্চনদ ও অন্যদিকে গঙ্গা যমুনা এবং তার শাখা প্রশাখা এই ভূখণ্ডকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলতে সহায় হয়েছে। এখানে ঘটেছে কৃষিকর্মের বিকাশ আর সঙ্গে সঙ্গে জনবসতির বৃদ্ধি। নদীমাতৃক ভূমিতে সত্যই পল্লী ও নগরীর উন্নতি সম্ভব হয়েছে। সভ্যতার ভিত্তি পতন ঘটেছে দৃঢ়ভাবে। ভারত মানুষে আর্যাবর্তের বৈশিষ্ট্য তাই অমূলক নয়। ভারত ইতিহাসের কেন্দ্রস্থল এখানে। সমগ্র ভারত ভূখণ্ডকে মূলত একই সভ্যতার যোগসূত্রে গ্রথিত করার অভিযান এই আর্যাবর্ত থেকেই আরম্ভ হয়েছিল। আর্যাবর্ত কিংবা চলিত ভাষায় যাকে বলা হয় হিন্দুস্তান হল এক বিস্তীর্ণ এবং প্রধানত সমতল ক্ষেত্র, যেখানে পঞ্চনদ এবং গঙ্গা যমুনা ও ব্রহ্মপুত্রের প্রবাহ এদেশের সমৃদ্ধি ও স্বর্ণপ্রসূ খ্যাতি সৃষ্টি করেছে। এই সমভূমি বিস্তৃত হয়েছে দক্ষিণে বিন্ধ্য ও সাতপুরা পর্বতরাজি পর্যন্ত। পূর্বে ও পশ্চিমে বর্তমান ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত হল 2600 মাইল দীর্ঘ। হিন্দুস্তানের পশ্চিমে রয়েছে পাঞ্জাবের সমতল আর রাজস্থানের মরুভূমি। উর্বর গাঙ্গেয় উপত্যকা মধ্যস্থলে অবস্থিত। উত্তর পূর্ব প্রান্তে ব্রহ্মপুত্রের উপত্যকা আর দক্ষিণ পূর্বে হল গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। বিন্ধ্য গিরিরাজি ভারতবর্ষকে যেন দুই স্পষ্টীকৃত খণ্ডে বিভক্ত করে রেখেছে। উত্তরে আর্যাবর্ত আর দক্ষিণে দাক্ষিণাত্যের বিপুল অধিত্যকা। বিন্ধ্যের তুলনায় অকিঞ্চিতকর পর্বতধারার ফলে ফ্রান্স এবং স্পেন আর ইংল্যান্ড ও স্কটল্যান্ড বিভিন্ন ধারায় বিকশিত হয়েছিল। সুপণ্ডিত পানিক্কর বলেছেন যে এদেশে আর্যাবর্ত ও দক্ষিণাপথ স্বতন্ত্র রেখা ইতিহাসে দেখা দিলে তা বিস্ময়ের বস্তু হতো না। কিন্তু হিমালয় থেকে সেতুবন্ধ রামেশ্বর পর্যন্ত এক দেশের যে বিরাট পরিকল্পনা এদেশে জেগে উঠেছিল, তার মূল্য যে কত বেশি তা বুঝি যখন দেখি যে বিন্ধ্যের বাধা অতিক্রান্ত হল। পুরাণ কথায় উল্লেখ আছে অগস্ত্য মুনির কথা, যিনি প্রথম যাত্রা করেছিলেন দক্ষিণাপথের দিকে। বিন্ধ্য যার আজ্ঞায় মস্তক অবনত করে পথ ছেড়ে দিয়েছিল, যার পদাঙ্ক অনুসরণ করে উত্তরাপথের মানুষ এবং তাদের চিন্তা ও কর্ম দক্ষিণাপথে ছড়িয়ে পড়েছিল। খুবই স্মরণীয় যে অগস্ত্য আজও দক্ষিণ ভারতের সর্বত্র পিতৃস্থানীয় ঋষি বলে পূজিত। দক্ষিণাপথের উত্তর ভাগ হল মধ্য ভারতের মালভূমি। বিন্ধ্যের দক্ষিণে যে বিশাল অধিত্যকা রয়েছে তার পশ্চিমে পশ্চিমঘাট এবং পূর্বে পূর্বঘাট গিরিশ্রেণী উপকূল বেয়ে বিস্তৃত হয়ে আছে। উভয় দিকে পাহাড় ও সমুদ্রের মধ্যবর্তী নিম্নভূমি রয়েছে। রাজস্থান ভিন্ন এদেশের প্রত্যেকটি প্রান্তে নিজস্ব নদী ব্যবস্থা আছে। দাক্ষিণাত্যে বিন্ধ্য থেকে নির্গত হয়ে নর্মদা এবং আরাবল্লী পর্বত থেকে বেরিয়ে তাপ্তি পশ্চিম বাহিনী হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। পূর্ব বাহিনী নদীর মধ্যে রয়েছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা। এরা পড়েছে বঙ্গোপসাগরে। আরও দক্ষিণে প্রবাহিত হয়েছে কাবেরী ও পেনার নদী। সাধারণত ভারতবর্ষকে উত্তরাপথ ও দক্ষিণাপথ এই দুই ভূখণ্ডে বিভক্ত করা হয়। মানচিত্রে কর্কটক্রান্তির অবস্থান লক্ষ্য করলে বোঝা যাবে যে বিন্ধ্যের উত্তরে রয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল,
বৎসরের কয়েক মাস গ্রীষ্ম অসহ্য মনে হলেও এই হলো আর্যাবর্তের বিজ্ঞানসম্মত আবহ বর্ণনা। দক্ষিণে 3 দিকে সমুদ্রবেষ্টিত বিশাল উপদ্বীপ হল গ্রীষ্মমণ্ডলের মধ্যে অবস্থিত। শীত সেখানে ধর্তব্যের মধ্যে আসে না। কেউ কেউ মনে করেন যে কৃষ্ণা নদীর দক্ষিণে যে মালভূমি সেতুবন্ধ রামেশ্বর ও কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত, তাকে ভূগোলের দিক থেকে একটা পৃথক অঞ্চল বলা চলে। নিষ্প্রাণ মানচিত্রকে কেউ ভালোবাসে না, কিন্তু আমাদের এই মরকট মণিতুল্য দেশের উত্তুঙ্গ পর্বত, গভীর অরণ্য আর স্তন্যদায়িনী জননীর মতো স্রোতস্বিনী নদীকে ভারতবাসী যুগ যুগ ধরে ভালোবেসে এসেছে। স্বয়ং প্রকৃতি যেন ভারতবর্ষকে এক বিশিষ্ট ভৌগোলিক সত্তা দিয়েই আশীর্বাদ করেছে। পূর্বেই বলা হয়েছে যে হিমালয়ের তুষার গলে সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বহু নদ নদী নানা শাখা প্রশাখায় নির্গত হয়ে উত্তরাপথকে উর্বর ও সমৃদ্ধ করেছে। সেখানে জনবসতি স্বাভাবিকভাবেই ঘটেছে। সুপ্রশস্ত অঞ্চলে দুর্ভেদ্য ভৌগোলিক বাধা না থাকায় মাঝে মাঝে সাম্রাজ্য বিস্তার সম্ভব হয়েছে। দাক্ষিণাত্যের বৈশিষ্ট্য হল অন্যবিধ। উভয় পার্শ্বে সমুদ্র থাকায় বহির্বাণিজ্যের বিকাশ সেখানে সহজে ঘটেছে। সমুদ্র দেশকে দেশান্তর থেকে বিচ্ছিন্ন করে বটে, কিন্তু সঙ্গে সঙ্গে অনিবার্য রূপে ঘটে যোগাযোগ, বাণিজ্য সম্পর্ক। অতি প্রাচীন যুগ থেকে দেখা যায় যে ভৃগুকচ্ছ হতে মুজিরিস পর্যন্ত আমাদের পশ্চিম উপকূলে যে বহু বন্দর ছিল, তাদের সঙ্গে পশ্চিম এশিয়া ও পরবর্তী রোমান সাম্রাজ্যের বাণিজ্য সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। তেমনি পূর্ব উপকূল থেকে বাণিজ্য পথ যেত প্রাচ্যের বিভিন্ন দেশে। দাক্ষিণাত্য প্রস্থে আর্যাবর্তের তুলনায় অপ্রশস্ত বলে সেখানে কোনো একটি সাম্রাজ্যের অপ্রতিহত প্রতিষ্ঠার পরিবর্তে একাধিক শক্তির উত্থান পতন বেশি দেখা গিয়েছে। ভারতবর্ষে প্রকৃতির বৈচিত্র্যের অন্ত নেই। এদেশের ভূমিতে যেমন একদিকে দেখা যায় উর্বরতার পরাকাষ্ঠা, তেমনি আছে মরুভূমি, আছে ঊষর প্রান্তর। কোথাও অল্প আয়াসে সচ্ছল জীবনযাত্রা অসম্ভব নয়, আর কোথাও পার্বত্য বা মরুপ্রধান অঞ্চলে মানুষকে প্রকৃতির সঙ্গে যুঝতে হয়ে থাকে। কোথাও গ্রীষ্মের বিরতি নেই, আর কোথাও বৎসরে 4 মাস প্রচণ্ড শীত চলে, তুষারপাত পর্যন্ত ঘটে। আসাম, বাংলা, হিমালয়ের সানুদেশ, দক্ষিণ ভারতের কোনো কোনো অংশে প্রচুর বারিপাত হয়ে থাকে। আবার কোথাও, যেমন রাজস্থানে, বৃষ্টির পরিমাণ একান্ত স্বল্প। এদেশের বেলাভূমি থেকে পার্বত্য প্রদেশ পর্যন্ত সর্বত্রই জনপদ ছড়িয়ে রয়েছে। পার্বত্য ও অরণ্য অঞ্চলে বহু আদিবাসীর নিবাস। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে তাদের জীবন চলে এক বিশিষ্ট ও স্বতন্ত্র তালে। গঙ্গা যমুনার কল্যাণে যে সুজলা সমভূমি সৃষ্টি হয়েছে, সেখানকার অধিবাসীদের জীবনযাত্রা পার্বত্য কিংবা সীমান্ত অঞ্চলের লোকের তুলনায় কতকটা পৃথক। সমগ্র দেশের কথা ভাবলে অবশ্য আমরা বুঝব যে প্রকৃতির প্রসাদ থেকে ভারতবর্ষ বঞ্চিত হয়নি, বরঞ্চ তা বেশি পেয়েছে বলেই যুগে যুগে এদেশের উপর বিদেশি লুব্ধ দৃষ্টি বর্ষিত হয়েছে। ভারতবর্ষের বহু অঞ্চলেই অনুকূল পরিবেশের ফলে জীবন সংগ্রাম অতিরিক্ত কঠোর না হওয়ায় দৈনন্দিন দুশ্চিন্তা থেকে কতকটা পরিত্রাণ পেয়ে ভারতবাসী জ্ঞান, শিল্প, ধর্ম প্রভৃতি নিয়ে ব্যাপৃত হতে পেরেছে। এদেশের সমাজ ও সভ্যতার যে বিবর্তন লক্ষ্য করা যায়, তা বাস্তবিকই বিস্ময়কর, কিন্তু বাস্তব পরিবেশের আনুকূল্য বিনা তা সম্ভব হতো না। প্রকৃতি কৃপণ হলে এদেশের ইতিহাস হতো অন্যরূপ। সঙ্গে সঙ্গে একথা ভুললে চলবে না যে প্রকৃতির প্রসাদ ভারতবর্ষের বহুজনকে শ্রম বিমুখ করেছে। সচ্ছলতা অল্প আয়সে লভ্য ছিল বলে কঠোর জীবন সংগ্রামের সম্মুখীন হয়ে মানুষ যে সমস্ত গুণ আয়ত্ত করতে পারে, তা থেকে বহুলাংশে আমরা বঞ্চিত হয়েছি। গ্রিক, কুষাণ, শক, পল্লব, হুন, তুর্কি, মুঘল প্রভৃতি আক্রমণকারী তাই এসে রাজ্য স্থাপন করতে পেরেছে। আবার একথাও মনে রাখতে হবে যে যারা এসেছিল এদেশ বিধ্বস্ত করতে,
তারাই ভারতবর্ষের উদার অঙ্গনে মিশে গিয়েছে। শখ, হুন্দল, পাঠান, মোগল এক দেহে হল লীন। কবির একথা অসত্য নয়। প্রকৃতির প্রসাদে এদেশের জীবনযাত্রা ও চিত্তবৃত্তি যেভাবে গঠিত হয়েছিল, তারই ফলস্বরূপ এই বিচিত্র ঘটনা সম্ভব হয়েছে। বিশাল আমাদের এই দেশ। এই বিশালত্বই অনেক সময় রাষ্ট্রীয় বিপর্যয়ের কারণ হয়েছে। এত বড় দেশে একটিমাত্র রাজশক্তি স্থাপনের প্রচেষ্টা মৌর্য ও মুঘল যুগে হয়েছিল, কিন্তু বিজ্ঞানের প্রয়োগ যখন ছিল সীমাবদ্ধ, যোগাযোগ ব্যবস্থা যখন দুর্বল, তখন তা সম্ভব হওয়ার পথে ছিল অগণিত বিঘ্ন। তাই বিভিন্ন যুগে একাধিক সাম্রাজ্য স্থাপিত হয়েছে, আর মাঝে মাঝে দূরত্বের সুযোগ নিয়ে বাংলা, গুজরাট, কাশ্মীর ইত্যাদি অঞ্চলে স্বতন্ত্র রাষ্ট্র স্থাপিত হয়েছে। আধুনিক বিজ্ঞানের শক্তি নিয়ে ইংরেজ এদেশে আসার আগে পর্যন্ত তাই সাম্রাজ্যের উত্থান পতন, বিভিন্ন খণ্ড রাজ্যের উদ্ভব প্রায় ঘটেছে। নিছক রাজনীতির দিক থেকে বিচার করলে ভারতবর্ষের ইতিহাসকে দুঃখময় মনে হওয়া বিচিত্র নয়, কিন্তু আমাদের সমগ্র ইতিহাসে ক্ষুদ্রতাকে লঙ্ঘন করে ভূমার আস্বাদ প্রকৃতই অনির্বচনীয়। ইউরোপের ভূমধ্যসাগরের মধ্যস্থলে ইতালির মতো দক্ষিণ এশিয়ার মধ্য মণিরূপেই যেন ভারতবর্ষের অবস্থান। পূর্বে বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে বৃহত্তর ভারত বা বামন পুরাণে উল্লিখিত দ্বীপান্তর ভারত এদেশের বাণিজ্য ও সংস্কৃতি বিস্তারের সাক্ষ্য হয়ে রয়েছে। ইরান, আরব ও আফ্রিকার পূর্ব উপকূলের সঙ্গে এদেশের যোগাযোগ যুগ যুগ ধরে চলে আসছে। ভারত বিজয়ে তাই ইংরেজের গর্বের পরিসীমা ছিল না। তাদের রাজমুকুটে উজ্জ্বলতম মাণিক্য বলে ভারতবর্ষ বর্ণিত হতো। পরাধীন যে অবস্থায় এই মাণিক্যের দ্যুতি আমাদের বিদ্রূপ করত, মর্মপীড়ার কারণ হতো, আজ তার অবসান ঘটেছে। ইতিহাসের নতুন অধ্যায় উন্মুক্ত হয়েছে।